আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পের নাম আমার উপন্যাস। আমি যখন শেষ পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজ থেকে বের হলাম, তখন আমার বয়স মাত্র 22 বছর। আমার যথেষ্ট পৈতৃক সম্পত্তি থাকায় চিকিৎসা ব্যবসায় নামার খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু গ্রামের সবাই বললেন, যখন এত কষ্ট করে এত টাকা খরচ করে ডাক্তারি পাশই করলাম, তখন প্র্যাকটিস না করাটা মোটেও ভালো দেখায় না। কথাটা আমার ঠিক বলেই মনে হলো। কিন্তু ডাক্তারি পোশাক পরে স্থূলকায় অত্যন্ত গম্ভীর নিজের ভবিষ্যৎ মূর্তির কথা কল্পনা করে খুব হাসি পাচ্ছিল। ডাক্তার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা আমার কোনো কালই ছিল না। আমার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা ছিল উপন্যাসের নায়ক হওয়ার। ছোটবেলা থেকেই উপন্যাস পড়ার প্রতি আমার অসম্ভব ঝোঁক ছিল। আমার প্রথম পড়া উপন্যাস বঙ্কিমবাবুর আনন্দমঠ। মনে আছে, আমার বয়স তখন 11 বছর। সেই বছরই নতুন আনন্দমঠ বেরিয়েছে। আমার মেজদা কলকাতায় কলেজে পড়তেন। পুজোর ছুটিতে বাড়ি ফেরার সময় বইটি নিয়ে এলেন। তিনি এসে হঠাৎ প্রচার করে দিলেন যে তিনি একজন সন্তান এবং চিরদিন অবিবাহিত থেকে দেশের জন্য জীবন উৎসর্গ করবেন। গ্রামের অন্য নতুন যুবকদের সাথে মিলে গোপনে অনেক পরামর্শ করতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলে আমাকে কিছুই বলতেন না, শুধু আশা দিতেন যে বড় হলে আমাকে দীক্ষিত করবেন। অত্যন্ত কৌতূহলী হয়ে আনন্দমঠ বইটি খুঁজতে লাগলাম, কিন্তু মেজদা সেটি কোথায় যে লুকিয়ে রেখেছিলেন কিছুতেই খুঁজে পেলাম না। হতাশ হয়ে শেষে তাদের গোপন সভায় আড়ি পাতলাম। যে ঘরে তাদের সভা বসত, আগের থেকেই একদিন সেই ঘরের চৌকির নিচে লুকিয়ে রইলাম। আর যা শুনলাম তার এখন প্রকাশ করব না, কারণ মেজদা এখন পূর্ববঙ্গের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সম্প্রতি একটি স্বদেশী মামলায় কয়েকজন স্কুল ছাত্রকে জেলে ভরে তার পদোন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকক্ষণ ঠান্ডা মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকার জন্য অথবা অত্যধিক পরিমাণে কাঁচা তেঁতুল খাওয়ার জন্য এর একদিন পরেই আমি জ্বরে পড়লাম। জ্বর ছাড়লেও কয়েকদিন পর্যন্ত আমার সাবধানী বাবা মা আমাকে সাগু বার্লি ছাড়া কিছুই খেতে দিলেন না। খিদের যন্ত্রণায় অস্থির হয়ে কিছু খাওয়ার খোঁজে যখন এদিক ওদিক করছি, তখন হঠাৎ আনন্দমঠ বইটি আমার হাতে পড়ল। আর সেই দিনই পুরো বইটি পড়ে ফেললাম। মনে আছে, বইয়েতে দুর্ভিক্ষ পীড়িতরা ইঁদুর পুড়িয়ে খাচ্ছে, আর সেটা পড়ার সময় আমারও মনে হয়েছিল আমিও যদি একটা পোড়া ইঁদুর পেতাম তবে খেয়ে ফেলতাম। তারপর থেকে যত বয়স বাড়তে লাগলো, বাংলা ইংরেজি অনেক উপন্যাস গিলতে শুরু করলাম। নিজের দৈনন্দিন একঘেয়ে জীবনের উপর খুব অশ্রদ্ধা জন্মাতে লাগলো। বাড়ির লোকের শত জোরাজুরি সত্ত্বেও বিয়ে করলাম না। ভালো লাগা ছাড়া রোমাঞ্চহীন সেই বিয়ে করতে কিছুতেই মন সায় দিল না। উপন্যাসের নায়ক হওয়ার পথে আমার একটা বড় বাধা ছিল, আর তা হলো আমার চেহারা। চেহারাটা আমার মোটেও উপন্যাসের নায়কের মতো নয়, কিন্তু বিধাতা যে কি উপায়ে কি করেন তা বোঝা কঠিন। এই অনায়কোচিত মূর্তি একদিন আমাকে উপন্যাসের স্বপ্নরাজ্যে নিয়ে গেল। বন্ধুদের কথায় ডাক্তারি পেশা বেছে নেব বলে ঠিক করলাম। গ্রামের থেকেই ডাক্তারি করব, আর বিষয় সম্পত্তি দেখাশোনা করতে পারবো। ওষুধ ও আলমারি ইত্যাদি কেনার জন্য আমি কলকাতা রওনা হলাম। তখন বর্ষাকাল। কলকাতায় প্রায়ই বৃষ্টি হচ্ছে। আগে যে মেসে থাকতাম সেই মেসেই গিয়ে উঠলাম। সপ্তাহখানেক থেকে সবকিছু দেখে শুনে আসবাবপত্র কেনার আমার ইচ্ছে ছিল। সকালে উঠেই রোজ গঙ্গা স্নান করতে যেতাম। এটা আমার অনেক দিনের অভ্যাস। একখানা শুকনো কাপড় ও গামছা কাঁধে নিয়ে খালি পায়ে 7টার আগেই স্নান করতে বেরিয়ে পড়তাম। গঙ্গা স্নানের জন্য আলাদা এক জোড়া কাপড় ছিল, কারণ তখন গঙ্গার জল খুব ঘোলা থাকতো, কাপড় নোংরা হয়ে যেত।
3-4 দিন কলকাতায় কাটানোর পর একদিন স্নান করে যেইমাত্র ঘাটে উঠেছি, ভিজে কাপড় বদলে ফেরার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় দেখলাম একটি বাবু দ্রুত পায়ে ঘাটে এসে এদিক ওদিক তাকাতে লাগলেন। লোকটির বয়স খুব বেশি ছিল না, বছর 40 হবে। গায়ের পাঞ্জাবির উপর চাদর জড়ানো ছিল। লোকটির চেহারা শুকনো, অনেকদিন ঠিকমতো যত্নার্থী হয়নি বলেই মনে হলো। তিনি যেন কাউকে খুঁজছেন তা দেখি বোঝা যাচ্ছিল। স্নান করতে আসা লোকেদের মধ্যে ব্যস্ত হয়ে কাউকে খুঁজতে খুঁজতে হঠাৎ আমার কাছে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বামুন ঠাকুর। আমি ব্রাহ্মণ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বামুন ঠাকুর পদবিটা আগে আমাকে কেউ কখনো দেয়নি। ভাবলাম লোকটা আমাকে অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি মনে করে ভুল করছেন। তা আমাকে চুপচাপ দেখে বাবুটি অধৈর্য হয়ে বললেন, কি বিপদ, উত্তর দিচ্ছেন না কেন? আপনি কি বামুন ঠাকুর? হায়, আমার চেহারা নায়কের মতো না হলেও কি একেবারে ব্রাহ্মণ পাচকের মতো। বুঝলাম বাবুটি একজন রাঁধুনি খুঁজছেন। মাথায় কি খেয়াল চাপলো, বললাম, আগে হ্যাঁ। কোথাও চাকরি করো? আগে না। করবে? হ্যাঁ, পেলে তো করি। রাঁধতে জানো? হ্যাঁ, আগে ওটা তো জাত ব্যবসা, ওটা আর জানি না। তোমার বাড়ি কোথায়? যশোর। নাম? শ্রী হারাধন মুখোপাধ্যায়। কলকাতায় কতদিন এসছো? এই 4-5 দিন হবে। চাকরির চেষ্টায় নাকি? আগে তা নাহলে কি থিয়েটার দেখতে এসছি? বাবুটি গেলেন চটে। বললেন, দেখো, তোমার মুখটা কিন্তু ভালো নয়। তুমি খুব অভদ্র। ভদ্রলোকের সঙ্গে কেউ এরকম করে কথা বলে? আমি মনে মনে খুব আনন্দ পেলাম। ভাবলাম, এ রাঁধুনিগিরি দিন দুই করে দেখলে ক্ষতিটা কি? এই তো একটা অ্যাডভেঞ্চারের সুযোগ জুটেছে। তাই আমি বিনীত হয়েই বললাম, আগে পাড়া গাঁয়ের মানুষ তো, কিছু জানি শুনি না, তা অপরাধ নেবেন না কর্তা। বাবুটি নরম হয়ে বললেন, হুম। একটু চিন্তা করে আবার বললেন, সত্যি বামুন তো, না বামুন সেজেছ? গলায় এক গাছা পৈতে দিয়ে অনেক হাঁড়ি মুচি কলকাতায় সে বামুন হয়ে যায়। হায় হায়, আমার চেহারাটিকে তবে হাঁড়িমুচি বলে ভুল হওয়ার মতো? বাবুটির সভ্যতার আমি বিশেষ প্রশংসা করতে পারলাম না। প্রকাশ্যে একটু বিনয়ের হাসি হেসে বললাম, আগে ওসব জাল জোচ্চুরির ধার দিয়ে আমি যাই না। বাবুটি আবার আমাকে জেরা করতে শুরু করলেন। আচ্ছা, কেমন বামুন? গায়ত্রী মন্ত্র বলতে পারো? কই বলো তো দেখি। আমি গায়ত্রী আবৃত্তি করলাম। এই ভণ্ডামি করার সময় পবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে মনে অপরাধবোধ ও অনুশোচনা জেগে উঠল। বাবুটি ঠোঁট কুঁচকে সন্দেহের সাথে মাথা নাড়তে লাগলেন। বললেন, কিছুই তো বোঝা গেল না। আজকাল ছাপার বই হয়েছে, 4 পয়সা দিয়ে একখানা কিনে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে নিতে পারো। একটু দুঃখ প্রকাশে ভান করে বললাম, কর্তা যদি বিশ্বাস না করেন তাহলে আর কি করি? বাবুটির মুখে একটু উৎসাহের ছাপ দেখা গেল। হঠাৎ বললেন, আচ্ছা, পইতে গ্রন্থি দেওয়ার মন্ত্রটা কি বলো দেখি? এটা আর কোনো ছাপার বইতে নেই। তা আমি গম্ভীরভাবে বললাম, ভরদ্বাজ আঙ্গিরস মারস্পত্য প্রবরস্য। শুনে বাবুটি বললেন, তাহলে মনে হচ্ছে ঠিক বামুনই বটে। তা কত মাইনে নেবে? আগে কর্তার কি হুকুম হয়? আরে তুমিই বলো না। আগে কর্তা, কলকাতা রেট তো বাঁধা আছে। হ্যাঁ, কত? আমাদের বাসায় রাঁধুনি বামুনে মাইনে ছিল 5 টাকা আর খাওয়া পড়া। তাই আমি সাহস করেই বললাম, 5 টাকা। হ্যাঁ, 5 টাকা না 25 টাকা? কে বলেছে তোমাকে কলকাতা রেট 5 টাকা? আগে অনেক ছাত্রদের মেসে তো 5 টাকার বামুন আছে। দেখো, মেসের বাসা আর গেরস্থের বাড়ি কি সমান হলো? ছাত্রদের মেসের বাসার চাকরি আজ আছে, কাল নেই। আর যদি 4 টাকায় রাজি হও তো বলো। 4 টাকা, খাওয়া, আর বছরে 2 টো কাপড়, 2 টো গামছা। মাথা চুলকাতে চুলকাতে আমি বললাম,
আগে ৳৪ কি করে চলবে? বড় পরিবার, তাদের খাওয়াবো কি? বড় পরিবার? তা কজন খানেওয়ালা? আগে বুড়ো মা-বাপ, ভাই। কথা থামিয়ে বাবুটি বললেন, ইস! রাঁধুনিগিরি করে বুড়ো মা, বাপ, ভাইকে খাওয়াবে? আমার ৳১০০ মাইনে পাই, আমিই পারি না। নিজের স্ত্রী সন্তানকে খাওয়াতেই সব টাকা খরচ হয়ে যায়। শোনো, এই ৳৪ থেকে ৳১ জমাবে। আর ৳৩ মাসে, মাসে তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও এখন। আগে বিবাহ তো করিনি। কি? কুলীন বামুন হয়ে এখনো বিয়ে করোনি? আগে না। কেন? কোনো দোষ-টোস আছে নাকি? আগে দোষ, মানে দোষ বলতে কি দারিদ্র্য দোষ? এত গরিবকে কে মেয়ে দেবে বলুন না? তা বিয়ে করোনি, ভালোই করেছ। ও সাহেবরাও নিজে ভালো উপার্জন করতে না পারলে বিয়ে করে না। বুঝলে? যদি ইংরেজি জানতে, তবে ওদের বইয়েতেই দেখতে পেতে। এই তো আমাদের অফিসের ছোট সাহেব। ৳৫০০ মাইনে পান। তবুও বিয়ে করেননি। আমি ৳৪ কে ৳৫ করার জন্য অনেক পীড়াপিড়ি করতে লাগলাম। অবশেষে ৳৪.৫ রফা হলো। তো বাবুটি বললেন, যদি ভালো কাজ করতে পারি আর পালিয়ে না যাই, তাহলে বছর শেষে বেতন বৃদ্ধি কথা বিবেচনা করে দেখা যাবে। তো এখনই আমাকে গিয়ে কাজ শুরু করতে হবে। তাঁর স্ত্রী অসুস্থ। আজ ২ দিন তাদের রাঁধুনি পালিয়ে যাওয়ায় তিনি খুব বিপদে পড়েছেন। তো এইভাবে অভাবনীয়ভাবে পাচক ব্রাহ্মণ হয়ে বাবুটির পিছু, পিছু চললাম। ভাবতে লাগলাম, অনেক সাধনার পর অবশেষে আমার ভাগ্যে এ এক অ্যাডভেঞ্চার জুটল। দেখা যাক এর মধ্যে থেকে কোনো রহস্যের সমাধান হয় কিনা। তো বাবুটির নাম কালীকান্ত রায়, ব্রাহ্মণ। তার বাসা চোরবাগানে। তা প্রবেশ করে দেখলাম ছোট উঠোনটিতে আমের আঁটি, ফেলে দেওয়া ভাত তরকারি আর শালপাতা রাশি স্তূপাকার হয়ে আছে। উঠোনের এক কোণে একটি জলের কল, তার পাশে একটি হাউস। কলের গলায় কাপড়ের পাড় দিয়ে একটি বাঁশের চোঙা বাঁধা আছে, তা বেয়ে জল হাউসে পড়ছে। কালীকান্তবাবু প্রবেশ করে উপরের দোতলায় বারান্দার দিকে তাকিয়ে বললেন, গিন্নি, ও গিন্নি। তার গলার স্বর শুনে বারান্দায় একটি বালিকা এসে দাঁড়ালো। বলল, বাবা চেঁচিও না, মা এখন ঘুমোচ্ছেন। সেই আমাদের প্রথম চোখে চোখে মিলন। রোমিও ও জুলিয়েটের সেই রোমান্টিক দৃশ্য আমার মনে পড়ে গেল। আমার জুলিয়েট আলুলায়িত কুন্তলা দোতলা বারান্দা থেকে দেখছেন, কাঁধে গামছা, হাতে ভেজা কাপড়। পাচক ব্রাহ্মণরূপী রোমিও মুগ্ধ নয়নে দাঁড়িয়ে। জুলিয়েটের বয়স 14 বছর ছিল। আমার জুলিয়েটের বয়সও তাই হবে বলে অনুমান করলাম। তার গায়ের রং ইতালিয়া জুলিয়েটের চেয়ে কিছুটা মলিন হলেও মুখ ও চোখের সৌন্দর্য ছিল তুলনাহীন। তো কালীকান্তবাবু বললেন, প্রিয়, আয় নিচে নেমে আয় দেখি। প্রিয়? তাহলে কি প্রিয়তমা না প্রিয়ম্বদা? প্রিয় বালাও হতে পারে। প্রিয়তমা না হলেই ভালো। পৃথিবীর সব লোকই কি তাহলে প্রিয়তমা বলে ডাকবে? প্রিয়বালা নামটা মধুর, কিন্তু প্রিয়ংবদা নামটা মধুর এবং কাব্যগন্ধি। প্রিয়ংবদা শকুন্তলার, আর প্রিয়বালা আধুনিক উপন্যাসের নামমাত্র। পায়ে মলের রুমঝুম শব্দ করে বালিকা নিচে নেমে এলো। বাবার পাশে এসে দাঁড়ালো এবং আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আমাকে দেখিয়ে কালীকান্তবাবু বললেন, প্রিয়, এ একজন বামুন ঠাকুর, একে সব জোয়ারযন্ত্র করে দে। হায়, এমন সূচনা তো কোনো কাব্যেই লেখে না। বালিকা কি পরিকন্যা ও রাজকন্যাদের গল্প পড়ে জেগে বা ঘুমিয়ে স্বপ্ন দেখে নাই যে তাকে বিয়ে করার জন্য কোনো ফুলের রাজ্য থেকে একজন রাজপুত্র এসে দাঁড়িয়ে আছে? তার কিশোর হৃদয়ে কোনো রাঁধুনি বামুন কি ঈপ্সিত রূপে কখনো স্থান পেয়েছে? আমার কাব্যময় চিন্তায় বাধা দিয়ে বাবু বললেন, ৮টা বাজে, ১০টার মধ্যে অফিসে ভাত চাই, পারবে তো? তো আমি বললাম, আগে দেখি চেষ্টা করে। হ্যাঁ, হ্যাঁ, যা হয় ২ টো ভাতে ভাত। ২ টো উনুন জ্বেলে একদিকটাতে ভাত আর অন্য দিকটাতে ডাল চড়িয়ে দাও। আর আমি বাজার থেকে মাছ কিনে আনি। প্রিয়, তরি তরকারি সব আছে তো?
প্রিয় বলল, "হ্যাঁ, হ্যাঁ, বাবা সবই আছে।" তারপর বাবু একখানা গামছা নিয়ে মাছ কিনতে বেরিয়ে গেলেন। আমি তখন বালিকাকে জিজ্ঞাসা করলাম, "রান্নাঘর কোন দিকে?" "হ্যাঁ, এইদিকে এসো।" বলে প্রিয় আমাকে অন্য একটি বারান্দায় নিয়ে গেল। একটি ঘরের শিকল খুলতে বলল, "এই আমাদের রান্নাঘর।" ঢুকে দেখলাম তখনও উনুন জ্বালানো হয়নি। বললাম, "এখনো যে কিছুই জোগাড় হয়নি। ঝি কোথায়? উনুন ধরিয়ে দিক না।" বালিকা বলল, "ঝি তো আমাদের নেই। মাসখানেক হলো ঝি পালিয়ে গেছে। মা বলেছেন ঝি আর রাখবেন না। আমিই সব করি। আমি উনুন ধরিয়ে দিচ্ছি।" দেখলাম ঘরের কোণে এক গাদা কয়লা রাখা আছে। আমি বললাম, "ঝি নেই? আচ্ছা, তবে আমিই ধরাচ্ছি। তোমাকে আর কষ্ট করতে হবে না।" বলেই কয়লার গাদার কাছে গিয়ে একটি ডালা করে কয়লা ভরে আনলাম এবং উনুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম। এই কাজ যে এত কঠিন তা আগে জানতাম না। প্রিয় দাঁড়িয়ে দেখতে লাগলো আর মুচকি হাসতে লাগলো। শেষে বলল, "হ্যাঁ, ঐরকম করেই কি আর কয়লা ধরায়?" আমি হতাশ হয়ে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, কিরকম করে ধরায় বলো দেখি?" "সরো, আমি ধরাচ্ছি। তুমি বরং এই মাছের ঝোলের জন্য আলু পটলগুলো কেটে ফেলো।" এই নোংরা পরিশ্রমসাধ্য কাজে বালিকাকে নিযুক্ত করতে আমার খুব খারাপ লাগছিল। কিন্তু উপায় কি? ১০ টায় ভাত না পেলে বাবুমশাই রেগে আগুন হয়ে যাবেন। তাই কয়লা উনুন বালিকাকে ছেড়ে দিয়ে হাত ধুয়ে আমি তরকারি কুটতে বসলাম। বঁটি দিয়ে তরকারি কোটা খুব কঠিন। ছুরি দিয়ে একরকম পারা যায়। আমাদের মেসে যখন ঠাকুর পালিয়ে যেত, তখন আমরা ছুরি দিয়েই তরকারি কুটতাম। তো যা হোক, কোনোমতে সাবধানে কুটতে লাগলাম। পাছে হাত কেটে যায় এই ভয় অবশ্য ছিল। প্রিয় আমার কাছে এসে দাঁড়ালো, গালে হাত দিয়ে বলল, "ও হরিবোল!" আমি ভয়ে জিজ্ঞাসা করলাম, "কি? হ্যাঁ, এই কি মাছের ঝোলে আলু কোটে নাকি?" "কেন? মাছের ঝোলের আলু কি চাকা করে কোটে? ও তো ভাজার আলু হচ্ছে। মাছের ঝোলে আলু চৌচির করতে হয়।" আমি একটু লজ্জিত হয়ে বললাম, "ও।" প্রিয় বলল, "সরো দেখি, আমি কুটে দিই।" আমি সরলাম। কয়লার চুলায় পাখা দিয়ে বাতাস করতে লাগলাম। বালিকা একটু হেসে বলল, "রাঁধতে জানো? না সেও এরকম?" আমি মনে অত্যন্ত কৌতুক অনুভব করে বললাম, "হ্যাঁ, এইরকমই।" "আর কখনো এ কাজ করোনি বুঝি? এই ১ম নাকি?" "হ্যাঁ, এই ১ম।" "তাহলে চাকরি নিলে কেন?" আমি কেন চাকরি নিলাম তার উত্তর এখানে দিলে সবটাই মাটি হয়ে যাবে। ২ দিন পরে যখন যাব, তখন অন্য কাউকে না বলে এই বালিকাকে বলেই যাব বলে ঠিক করলাম। আমাকে নীরব দেখে বালিকা আমার মনের ভাব অন্যরকম বুঝল। তার মুখটা করুণায় ভরে গেল। প্রশ্ন করার জন্য যেন অনুতপ্ত হয়ে বলল, "ও, তুমি খুব গরিব বুঝি?" আমি চোখ নিচু করে ধীরে মাথা নাড়লাম। আর সহানুভূতি আরো গভীর করার আশায় বললাম, আমি যে নতুন, কিছু জানি না তা শুনলে তোমার বাবাকে আমায় রাখবেন? আমাকে তাড়িয়ে দেবেন হয়তো।" আমাকে সান্ত্বনা দিয়ে বালিকা বলল, "আচ্ছা, আমি কাউকে বলব না। আমি সব তোমাকে দেখিয়ে শুনিয়ে দেব। এখন তুমি ২ দিনেই সব শিখে ফেলবে। তোমার মা জানতে পারবেন না। মা কি কখনো রান্নাঘরে আসেন নাকি? তিনি তো উপরেই থাকেন। তার নাকি অসুখ করেছে শুনলাম। কি অসুখ?" "এই কোনোদিন মাথা ধরে, কোনোদিন বা অন্য কিছু। তার জন্য কোনো ভয় নেই। তিনি খুব বকেন বটে, কিন্তু উপর থেকেই বকেন। সিঁড়ি দিয়ে নামা-ওঠা করলে হাঁপিয়ে পড়েন।" "ও, খুব বকেন নাকি? তাই বুঝি সব ঝি, বামুন সব পালিয়ে যায়?" তো বালিকা এই কথায় যেন একটু লজ্জিত হলো। তাই কথা ঘোরানোর জন্য আমি জিজ্ঞাসা করলাম, "তোমার নাম কি?" "প্রিয়ংবদা।" "প্রিয়ংবদা? বাহ! বেশ নামটি তো।" মেয়েটি লজ্জায় মুখ নিচু করল। আবার জিজ্ঞাসা করলাম, "তোমার ভাই বোন কটি?" "আমার আপন ভাই একজন। আর ওই যে ২-৩ টি ছোট ছেলেমেয়ে দেখলাম, হ্যাঁ, ওরা আমার ভাই বোন, আমার এই মায়ের ছেলেপিলে।" তখন বুঝলাম গৃহিণী প্রিয়ংবদার বিমাতা।
কেন ঝি রাখা হবে না তাও বুঝতে পারলাম। এই কোমল বালিকার জন্য সহানুভূতিতে আমার হৃদয় ভরে গেল। এই সময় বাবু মাছ নিয়ে এসে উপস্থিত হলেন এবং বাইরে দাঁড়িয়ে বললেন, "কদ্দূর হলো?" আমি বললাম, "আগে আর দেরি নেই।" "হ্যাঁ, হ্যাঁ, যা হয় জলদি করো, বুঝলে? বেশি দেরি করো না। বাকিটা বরং পরে করো এখন।" এই বলে তিনি উপরে চলে গেলেন। ১ম এ ভেবেছিলাম ২ দিন রাঁধুনিগিরির স্বাদ নিয়ে আমার মাননীয় পূর্বসূরিদের মতোই পালিয়ে যাব। কিন্তু আজ ১ মাস হলো প্রিয়ংবদার সুন্দর মুখটির টানেই আমি এখনো চাকরিটি করে যাচ্ছি। প্রিয়ংবদা আমাকে এখনো রাঁধুনি বামুনই জানে। তবে তার আচরণে বুঝতে পারি সে আমাকে সাধারণ বামুন ঠাকুরের চেয়ে একটু আলাদা চোখে দেখে। প্রিয়ংবদা মোটামুটি বাংলা পড়তে জানত। আমি রান্নার অবসরে তাকে পড়াতে শুরু করেছি। এই ১ মাসের মধ্যেই সে ২-৩টি ভালো বাংলা বই পড়ে ফেলেছে। একদিন সে আমাকে বলেছিল, "তুমি রাঁধুনি বামুন না হয়ে স্কুলে পণ্ডিত হলে না কেন?" তা আমি বলেছিলাম, "হ্যাঁ, তাই করব ভেবেছি। তোমার বিয়ে হয়ে গেলে আমিও চাকরি ছেড়ে চলে যাব।" তো বিয়ের কথা শুনে বালিকার গাল দুটি লাল হয়ে উঠল। পরে জেনেছি প্রিয়ংবদার বয়স ১৪ বছর নয়, মাত্র ১৩ বছর। কিন্তু তাকে বয়সের চেয়ে একটু বড়ই দেখাতো। এত বড় মেয়ের বিয়ে হয় না কেন তা ভেবে ১ম এ আমার একটু অবাক লাগতো। তো ক্রমে জানতে পারলাম কালীকান্তবাবুর ছেলেদের প্রাইভেট মাস্টারের কাছে শুনলাম প্রিয়ংবদার বিয়ের কথাবার্তা মাঝে, মাঝে হয় বটে, কিন্তু তারা যতটা সস্তায় বর খোঁজে তত সস্তায় ভালো বর পাওয়া যায় না। আমি এটা শোনার পর থেকেই ঠিক করেই রেখেছিলাম, একদিন কালীকান্তবাবুর কাছে নিজেকে প্রকাশ করে তাঁর কন্যার পানি প্রার্থনা করব। ১ম ২-৩ দিন যেতে না যেতেই প্রিয়ংবদার সান্নিধ্য আমার হৃদয়কে সুখের আভাস দিতে শুরু করেছিল। সেই সুখ দিন, দিন আরো গভীর হতে লাগল। সেই সান্নিধ্যের বিচ্ছেদ, একথা ভেবেই দিন, দিন অস্থির হয়ে উঠছিলাম। তখন ভাদ্র মাস। রাতে শোয়ার জন্য অদূরেই একটি ঘর ভাড়া নিয়েছিলাম। কাজ শেষে দিন ও রাতে আমি সেখানেই থাকতাম। বেশি দাম দিয়ে ঘরটি ভাড়া নিয়েছিলাম। ছবি, বই, সুন্দর আসবাবপত্র দিয়ে ঘরটি সাজিয়েছিলাম। কিন্তু সেখানে আমি শান্তি পেতাম না। সেই অন্ধকার, ধোঁয়াটে, সাধারণ রান্নাঘরটাই আমার সুখের ঠিকানা হয়ে উঠেছিল। গভীর রাতে এক একদিন ঘুম ভেঙে গেলে বাইরের অন্ধকারে মেঘের গর্জন শুনতে পেতাম। খুব বৃষ্টি হতো। প্রিয়ংবদার কথা ভেবে কত সুখের কল্পনা আমার মনকে ঘিরে ফেলত। ভাদ্র মাসে হিন্দুদের বিয়ে হয় না, তাই ভেবেই রেখেছিলাম আশ্বিন মাস পড়লেই কালীকান্তবাবুকে বলব যে পুজোর আগেই প্রিয়ংবদাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাব। কিন্তু আবার ভয়ও হতো, কালীকান্তবাবু যদি আবার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। করার তো কোনো কারণ দেখি না, তবু যদি করেন। মন থেকে এই আশঙ্কা কিছুতেই দূর করতে পারতাম না। আমার ভাগ্যে যদি প্রিয়ংবদা লাভের সুখ না থাকে, তবে কেমন করে বাকি দীর্ঘ জীবন কাটাবো? তখন বৈষ্ণব কবির পদ মনে মনে গাইতাম। ইহরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। আমার মন্দির যদি চিরদিনই শূন্য থেকে যায়। কিন্তু আশ্বিন মাস আসার আগেই অন্য একটি অপ্রত্যাশিত ঘটনায় আমার প্রিয়ংবদাকে পাওয়ার আশা শুধু সম্ভব নয়, একেবারে অনিবার্য হয়ে উঠল। যে অমৃতের তৃষ্ণায় কাতর ছিলাম, সেই অমৃত আমার মুখের কাছে এনে একজন বলল, "পান করো, পান করতেই হবে।" একদিন সকালে কাজ করতে গিয়ে দেখি প্রিয়ংবদা গায়ে একখানা র‍্যাপার জড়িয়ে এসছে। জিজ্ঞাসা করে জানলাম, রাতে একটু জ্বর মতো হয়েছিল, এখনো যেন শীত, শীত করছে। পরের দিনও একই অবস্থা হলো। জ্বরের মধ্যে উপবাসে প্রিয় তার নির্দিষ্ট গৃহস্থালির কাজগুলো করতে লাগলো। এই কাজ খুব সামান্য নয়। বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি সব কাজই তাকে করতে হতো। সেদিন আমি কালীকান্তবাবুকে বললাম, তার কন্যার শরীর যেহেতু খুব অসুস্থ,
অন্তত একটা ঝি রাখলে ভালো হয়। শুনে বাবু রেগে উঠলেন। বললেন, তুমি তো বলে খালাস, কোথায় পাবা আমি ঝি?" খুব রাগ হলো, দুঃখও হলো। প্রিয়ংবদার প্রতি অবহেলা আমার অসহ্য হয়ে উঠতে লাগল। কোথায় গেলে ঝি পাওয়া যায় আমি কিছুই জানতাম না। তবু বললাম, "একটা খোঁজ করে দেখব?" "পাও তো দেখো," বলে বাবু মুখ বেঁকিয়ে চলে গেলেন। সেদিন আমি ঝি অনেক খুঁজলাম, কিন্তু কাউকে পেলাম না। আরেকটা বিপদ হলো, প্রিয়ংবদা সাগু বাড়লেই কিছুই খেতে চাইছে না। প্রথম দিন সারাদিন না খেয়েই ছিল। দ্বিতীয় দিন তার জন্য মাত্র ১ পয়সার খইয়ের ব্যবস্থা হলো। প্রিয় খেতে খেতে বলল, "এটা আমার ভালো লাগছে না।" আমি সন্দেহের সাথে জিজ্ঞাসা করলাম, "কি খেতে ইচ্ছে করে তোমার?" "একটা বেদানা-টেদানা পেলে খাই।" পরদিন বাবুকে বললাম, "প্রিয় সাগু বার্লি খাচ্ছে না। ওর জন্য কিছু বেদানা বা আঙুর এনে দিলে তো ভালো হতো।" বাবু বললেন, "বেদানা? আঙুর? জ্বরের সময় ওসব খেলে জ্বর আরো বাড়বে। সর্বনাশ! ওসব খুব ঠান্ডা জিনিস।" আমি চুপ করে রইলাম। অথচ আমি নিজের চোখে দেখেছি, গত সপ্তাহে বাবুর আদরের এপক্ষের ছেলেটির যখন জ্বর হয়েছিল, তখন তার জ্বরের সময় বেদানা, আঙুর, বিস্কুট ইত্যাদি যথেষ্ট পরিমাণে বাড়িতে আনা হয়েছিল। তাই মনে মনে ঠিক করলাম, আজ ওবেলা যেভাবেই হোক আমি প্রিয়র জন্য কিছু খাবার নিয়ে আসব। তাতে যদি এরা রাগ করেন তো করবেন। সেদিন কাজ থেকে ফেরার পথে আমি ১ বাক্স আঙুর, কয়েকটা বেদানা এবং কিছু বিস্কুট আনলাম। কিন্তু প্রিয়ংবদা সেদিন নিচে নামল না। তার ছোট ভাই সুধীরচন্দ্রকে জিজ্ঞাসা করে জানলাম, জ্বর খুব প্রবল। মনের অস্থিরতায় সারা রাত আমার ঘুম হলো না। পরের দিন সকালে গিয়ে আবার সুধীরকে জিজ্ঞাসা করলাম, "তোমার দিদি কেমন আছেন?" দিদি সারা রাত শুধু জল, জল করেছে। "গা কি খুব গরম?" "হ্যাঁ, একেবারে আগুনের মতো।" "তা এখন কেমন?" "এখন ঘুমোচ্ছে।" "রাতে তার কাছে কে ছিল?" "আমিই ছিলাম। আমি আর দিদি একসাথে শুই কিনা?" "তোর মা কি বাপ দেখতে আসেননি?" "হ্যাঁ, বাবা শুতে যাওয়ার আগে একবার দেখতে এসেছিলেন। অনেক রাতে দিদি যখন মাগো, মাগো বলে চিৎকার করছিল, তখন মা একবার উঠে এসেছিলেন। বাইরে থেকে জানলা দিয়ে বললেন, 'এত চেঁচিয়ে মরছিস কেন? বাড়ির সব লোককে ঘুমোতে দিবি না? চুপ করে শুয়ে থাক পোড়ামুখী।' আর তাই শুনে দিদি ভয়ে চুপ করে শুয়ে রইল। আমি উপরে কখনো যাইনি। ঘরগুলোর অবস্থান জানতাম না। গৃহিণীর খাবার উপরে যেত, তা প্রিয়ংবদাই সবসময় নিয়ে যেত। গতকাল সন্ধ্যার সময় শুধু বাবু নিজে নিয়ে গেছিলেন। সুধীরকে জিজ্ঞাসা করলাম, "তুমি আর তোমার দিদি যে ঘরে থাকো, সেটা কোন দিকে?" "ওই তো সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে।" মনে মনে ঠিক করলাম, আজ কাজ শেষে প্রিয়ংবদাকে গিয়ে দেখে আসব। সুধীরকে বললাম, "দেখো, আজ তুমি স্কুলে যেও না। তোমার দিদিকে তো দেখার কেউ নেই।" বেলা ৭টার সময় দেখলাম বাবু চাদর নিয়ে বাইরে যাচ্ছেন। ভাবলাম হয়তো ডাক্তার আনতে যাচ্ছেন। ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। সঙ্গে ডাক্তার নন, একজন ঝি। বললেন, "একটা ঝি এনেছি। কি করতে হবে একে সব বলে দাও।" ২ দিন আগে যতক্ষণ প্রিয় একেবারে শয্যাশায়ী হয়ে পড়েনি, ততক্ষণ পর্যন্ত ঝি পাওয়া খুব দুষ্কর ছিল। আর আজ সেই ঝি সহজলভ্য হলো। কয়েকদিন আগে আনলে হয়তো মেয়েটা এত বেশি অসুস্থ হয়ে পড়তো না। লোকটার উপর ঘৃণায় আমার মন বিষিয়ে উঠল। ছি ছি! দ্বিতীয় বিয়ে করলে কি নিজের সন্তানের প্রতি এত নির্মম নিষ্ঠুর হতে হয়? একেবারে কি কসাই হয়ে উঠতে হয়? ডাক্তার নেই, ওষুধ নেই, পথ্য নেই। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ আমি নিজে উপরে গিয়ে প্রিয়ংবদাকে দেখবই দেখব। আর ওষুধপত্রের ব্যবস্থা করব। আমি যে নিজের ডাক্তার, সেই জন্য নিজেকে প্রথম অভিনন্দন জানালাম। যথাসময়ে বাবু অফিসে বেরিয়ে গেলেন। সুধীর ছাড়া অন্য ছেলেরা স্কুলে গেল।
গৃহিণীর খাবার উপরে দিয়ে এলাম। সব কাজ শেষ করে যখন অবসর পেলাম, তখন সুধীরকে বললাম, চলো তোমার দিদিকে দেখি। সুধীরের সাথে উপরে গিয়ে প্রিয়ংবদার ঘরে প্রবেশ করলাম। একটি মলিন ছেঁড়া বিছানা মেঝের উপর পড়ে আছে, আর তাতে শুয়ে বালিকা ছটপট করছে। আমি কাছে মেঝের উপর বসলাম, তার হাতটি ধরে বললাম, প্রিয়, কেমন আছো? প্রিয় চোখ মেলল, আমাকে দেখে বলল, বামুন ঠাকুর, আমার মাথা খুব যন্ত্রণা করছে, কি করি? দেখলাম প্রবল সর্দি জ্বর। বললাম, তোমার মাথা কামড়াচ্ছে? আচ্ছা, আমি এখনই ভালো করে দিচ্ছি। বলে রান্নাঘরে গিয়ে খানিকটা সর্ষের তেল গরম করলাম। একটি সরাই করে খানিকটা আগুন নিলাম। ওপরে গিয়ে প্রিয়ংবদার পায়ের নিচে সেই গরম তেল 10 মিনিট ধরে জোরে মালিশ করলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এখন মাথাটা কেমন আছে? প্রিয় বলল, অনেকটা ভালো, আর কষ্ট নেই। তখন আবার প্রিয়ংবদার কাছে গিয়ে বসলাম। ভালো করে পরীক্ষা করে, জিজ্ঞাসাবাদ করে একটি প্রেসক্রিপশন লিখলাম। বললাম, প্রিয়, তুমি একটু শুয়ে থাকো, আমি 1 ঘন্টার মধ্যে তোমার জন্য ওষুধ আনছি। বলে বাইরে বেরিয়ে গাড়ি ভাড়া করে একটি খুব ভালো ওষুধের দোকান থেকে ওষুধ তৈরি করিয়ে আনলাম। সেদিন বিকেলের মধ্যেই প্রিয় অনেকটা সুস্থ বোধ করল। এভাবে আমি 3-4 দিন চিকিৎসা চালালাম। প্রথম দিন ভেবেছিলাম আমি নিজের খরচে ওষুধ ও পথ্যের ব্যবস্থা করছি দেখে বাবু বোধহয় খুব রেগে যাবেন। কিন্তু দেখলাম, না, তাতে কিছুই হলো না। অনুরাগের চিহ্নও নেই, আর বিরাগও নেই, পুরোটাই যেন অবহেলা। আমি মনে মনে আশা করতে লাগলাম, আমি যখন বাবুর কাছে জামাই হওয়ার প্রস্তাব নিয়ে যাব, তখন যেন এই অবহেলার মাঝেই তিনি আমার হাতে কন্যাদান করেন। কিন্তু শীঘ্রই এমন একটি ঘটনা ঘটল, যাতে আমার আর আত্মপ্রকাশ করে প্রার্থী হতে হলো না। প্রিয়ংবদা দিন দিন সুস্থ হয়ে উঠতে লাগলো। আমিও কারোর বাধা ছাড়াই সারা দুপুর ও বিকেলটা তার সঙ্গেই কাটাতে লাগলাম। তাকে কত গল্প বলতাম, অনেক ভালো ভালো বই এনে দিতাম। সেদিন মিউনিসিপ্যাল মার্কেট থেকে বেশি দাম দিয়ে একগুচ্ছ কালো আঙ্গুর কিনে এনেছিলাম। প্রিয়ংবদা তার কয়েকটি খেলো এবং আমাকেও খাওয়ার জন্য অনুরোধ করল। আমিও 2-1টি মুখে দিলাম। তখন ভাদ্র মাসের শেষ, খুব গরম পড়েছে। প্রিয়ংবদার কপালটা ঘামে ভিজে উঠল। তা দেখে আমি পাখা নিয়ে তাকে মৃদু মৃদু বাতাস করতে লাগলাম। ধীরে ধীরে প্রিয়ংবদা ঘুমিয়ে পড়ল। অনেকদিন তেল না দেওয়ায় তার চুলগুলো পাতলা হয়ে গিয়েছিল। কপাল থেকে চুলের গোছা বাতাসে এদিক ওদিক উড়ছিল। আমি সতৃষ্ণ নয়নে তার ফ্যাকাশে মুখখানির দিকে তাকিয়ে রইলাম। আজ ভাদ্র মাসের শেষ সপ্তাহ। 1 সপ্তাহ পরেই আমি কালীকান্তবাবুর কাছে বিয়ের প্রস্তাব করব। পুজোর আগেই বিয়ে করব। আমার প্রতি প্রিয়ংবদার স্নেহের আকর্ষণের যথেষ্ট প্রমাণ এই কয়েকদিনই পেয়েছি। এই কদিনে সে আমাকে নিজের পরম আত্মীয় বলেই মনে করেছে। যে বালিকাকে অল্পদিনের মধ্যেই আমি আমার স্ত্রী করে সুখী হব বলে আশা করছি, সে নিশ্চিন্তে আমার সেবা শুশ্রূষায় আমার খুব কাছেই ঘুমিয়ে আছে। আমি যে রত্নকে শীঘ্রই গলায় ধারণ করে সারা জীবন সযত্নে রক্ষা করব, আমি তার সুনির্জন শিয়রে বসে আছি। আমি ঝুঁকে আঙুরের রসে সিক্ত আঙুরের মতোই তার কোমল ঠোঁট দুটি একবার চুম্বন করলাম। মাথা তুলে দেখলাম, যে জানলাটা বারান্দায় খুলেছে, তার বাইরে একটি মহিলা দাঁড়িয়ে। আন্দাজ করলাম তিনিই গৃহিণী। আমাকে দেখেই তিনি সরে গেলেন। সেদিন সন্ধ্যায় যখন রান্নাঘরে ব্যস্ত ছিলাম, হঠাৎ বাবু এসে বাইরের থেকে ডাকলেন, মুখুজ্জে, আজ্ঞে, একবার এদিকে এসো তো। বাবুর কণ্ঠস্বরে রাগ ছিল। ব্যাপারটা আমার বুঝতে আর কিছু বাকি রইল না। মনে মনে হেসে আমি বাইরে এলাম।
ছেলেরা যে ঘরে প্রাইভেট মাস্টারের কাছে পড়তো, সে ঘর তখন খালি ছিল। কালীকান্তবাবু আমাকে সেই ঘরে ডেকে নিয়ে গেলেন। রাগান্বিত চোখে বললেন, "কি শুনছে?" "কি শুনছেন? তুমি তো জানো প্রিয়ংবদা নিতান্ত বালিকা নয়।" "হ্যাঁ, তা তো জানি। তোমাকে খুব ভালো মানুষ ভেবে অসুস্থতার সময় প্রিয়ংবদার সেবা শুশ্রূষা করায় কোনো আপত্তি করিনি আমি। তা জানো, সে তো আপনার অনুগ্রহ। তুমি প্রিয়ংবদাকে চুমু খেয়েছ?" "হ্যাঁ, খেয়েছি।" "কাজটা কিরকম হয়েছে জানো?" "হ্যাঁ, আপনিই বলুন।" পেনাল কোডের একটা ধারা অনুযায়ী তুমি অপরাধ করেছ। আমি যদি পুলিশ কোর্টে তোমার নামে নালিশ করি, তো কি হয় জানো? নিতান্ত ভালো মানুষের মতো যেন খুব ভয় পেয়েছি, এমন ভান করে বললাম, "হ্যাঁ, কি হয়?" "জেল হয়।" "হ্যাঁ, জেল?" বাবু গম্ভীর হয়ে বললেন, "হ্যাঁ, জেল হয়। এই তো সেদিন বঙ্গবাসীতে পড়লাম। একজন মুসলমান একটি ইউরেশিয়ান বালিকাকে জোর করে চুম্বন করেছিল। তার ৬ সপ্তাহ জেল হয়েছে।" আমি অভিনয় করে যেতে লাগলাম। "হ্যাঁ? বলেন কি? তাহলে আমার কি হবে?" বাবু বললেন, "যদি তোমার নামে নালিশ করি তো তুমি কি করবে?" আমি কাতর স্বরে বললাম, "আগে উকিল ব্যারিস্টার দিয়ে একবার দেখব। আর নিতান্ত ভাগ্যে থাকলে তো জেল হবেই।" "উকিল ব্যারিস্টার দেবে? টাকা পাবে কোথায়?" "আগে দেশে কিছু সামান্য জমিজমা আছে, তা বিক্রি করতে হবে। তা জেল থেকে বেরিয়ে খাবে কি? আর তো কেউ চাকরি দেবে না।" আমি খুব ভীত ভাব দেখিয়ে ফ্যাল ফ্যাল করে বাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম। শেষে তিনি বললেন, "শোনো, তুমি আমার যুবতী মেয়ের অজ্ঞাতসারে তার অঙ্গ স্পর্শ করে তার ভয়ানক ক্ষতি করেছ। এখন তাকে তোমাকে বিয়ে করতেই হবে।" আমি আগেই এটা বুঝেছিলাম। উপন্যাসেও এরকম উদাহরণ পড়েছি। তা আমি রসিকতা করার জন্য বললাম, "আগে তাতে তো আমার কিছু আপত্তি নেই। তবে আমরা কুলীন ব্রাহ্মণ, গণ, পণ, কুলমর্যাদা সব বিষয়ে যদি মান রক্ষা করেন, তাহলে আর আমার আপত্তি কি?" বাবু খুব রেগে বললেন, "বটে? কুলমর্যাদা? আচ্ছা, যাও একবার জেল খেটে এসো। তাতে তোমার কুলমর্যাদা অনেকখানি বাড়বে। আর বিয়ে করে আরো বেশি রোজগার করতে পারবে।" শেষে বললেন, "গণ, পণ চাও কোন লজ্জায়? তোমাকে জেলে না দিয়ে যে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব করেছি, এটাই তোমার পরম সৌভাগ্য।" আমি তখন বিনয়ের ভান করে বললাম, "আগে তা তো বটেই, তা তো বটেই। তবে কিনা..." বাবু বাধা দিয়ে বললেন, "দেখো, ওই কিনা-ফিনা নয়। আমার এক কথা, সিকি পয়সা পাবে না। রাজি হও তো উত্তম, আর না হও জেল। ব্যাস।" আমি আরেকটু রসিকতা করার উদ্দেশ্যে বললাম, "আগে আপনার কন্যাকে বিয়ে করা আমার মতো লোকের পক্ষে তো বিশেষ সৌভাগ্যেরই কথা। তবে কিনা তবে কিনা..." বাবু রেগে বললেন, "তবে কিনা কি? জেলে যাওয়া যদি বেশি সৌভাগ্য বলে মনে করো, তবে যাও।" আগে তা নয়। উপার্জনক্ষম না হয়ে বিয়ে করা তো আর ঠিক নয়। খাওয়াবে কি বলুন না? কেন? এই তো বললে, জমিজমা বিক্রি করে উকিল ব্যারিস্টার লাগাবে। তা সেই জমিজমা চাষবাস করে স্ত্রীর ভরণ-পোষণ করতে পারবে না? আগে সে তো অতি সামান্য। ওই কোনো ক্রমে দুবেলা দুমুঠো অন্নসংস্থান হতে পারে বটে। কিন্তু, কিন্তু তার উপর নির্ভর করে কি বিয়ে করা উচিত? এই ধরুন আপনাদের অফিসের ছোট সাহেব ৳৫০০ মাইনে পান। এখনো বিয়ে করেননি। এ কথা শুনে বাবু রেগে উঠলেন। বললেন, "ওরা সাহেব, আমরা কি সাহেব নাকি? ওরা যা করবে আমাদেরও কি তাই করতে হবে? এই অন্ধ অনুকরণ করতে গিয়েই তো দেশটা শেষ হয়ে গেল।" ব্যাপারটা এখানেই শেষ হওয়া ভালো ভেবে বললাম, "আগে তবে না হয় বিয়েই করব। হ্যাঁ, সেই ভালো কথা।
এই আশ্বিন মাস সামনেই। পুজোর ছুটি হলে পশ্চিমে বেড়াতে যাব। মধুপুর কি দেওঘর এরকম কোথাও গিয়ে পুরোহিত ডেকে বিয়ে দেব। আগে আবার অত দূর নিয়ে যাবেন? এখানে হয় না? এখানে? রাঁধুনি বামুনের সঙ্গে মেয়ের বিয়ে দিলে আর সমাজে আমরা মুখ দেখাতে পারবো? না, না, সে হবে না। সেখানে বিয়ে হলে কেউ জানবে শুনবে না। চুপচাপ এখানে এসে প্রচার করে দিলেই হবে যে একটি ভালো পাত্র পেয়ে বিয়ে দিয়ে এসেছি। তো পুজোর ছুটি হলো। বাবু সপরিবারে দেওঘর রওনা হলেন। আমাকেও নিয়ে গেলেন। এ পর্যন্ত প্রিয়ংবদা এসব বিষয়ে কিছুই শোনেনি। তার বাবা-মা গোপনে পরামর্শ করে সব ঠিকঠাক করেছেন। তা আমার এক উকিল বন্ধু সেবার ছুটিতে মধুপুর যাচ্ছিলেন। তাকে বলেছিলাম যে আমার জন্য একখানা ভালো বাড়ি যেন ভাড়া করে রাখেন। শুভ দিনে দেওঘরে আমাদের বিয়ে হলো। নববধূকে নিয়ে আমি রওনা হলাম। শ্বশুরমশাই খুবই দয়া করে নিজের খরচে আমাদের যশোর যাওয়ার দুটো তৃতীয় শ্রেণীর টিকিট কিনে দিলেন। বিয়ে রাতের পর সকালে কুসুন্ডিকা সম্পন্ন করে পরের দিন সকালে আমরা রওনা হলাম। তখন প্রিয়ংবদা জানে যে আমরা যশোরেই যাচ্ছি। মধুপুরে গাড়ি থামলে মেয়েদের কামরা থেকে প্রিয়ংবদাকে নামালাম। প্রিয় বলল, এখানে যে? আমি বললাম, হ্যাঁ, এখানে দিন কতক থেকে তারপর না হয় যাওয়া যাবে। যে বাড়ি ঠিক করা ছিল সেখানে গিয়ে উঠলাম। প্রিয় বলল, এ বাড়ি কার? এখন আমাদের, আমরা ভাড়া নিয়েছি। এখানে আমরা মাসখানেক থাকবো দুজন। বিকেলে দুজন নিভৃত সুখে বসেছিলাম। এবার আমি প্রিয়ংবদাকে সব বললাম। ভেবেছিলাম প্রিয় বোধহয় খুব অবাক হবে। কিন্তু প্রিয় বলল, "হ্যাঁ, আমি তো সব জানি।" তুমি জানো? কেমন করে জানলে? কেন? সেই যে তুমি আমাকে আমার অসুস্থতার সময় একবার রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ পড়তে এনে দিয়েছিলে না? মনে পড়ে? হ্যাঁ, পড়ে তো। তার মধ্যে একখানা চিঠি ছিল। বোধহয় তোমার কোনো বন্ধুর চিঠি। অবাক হয়ে বললাম, বন্ধুর চিঠি? বন্ধুর চিঠি? কার চিঠি বলো দেখি? তাতে কী বা লেখা ছিল? দেখো, নাম তো মনে নেই। তবে তাতে লেখা ছিল, এ কি পাগলামি তোমার! জমিদারের ছেলে হয়ে নিজে ডাক্তারি পাশ করে আর শেষে কিনা এই রাঁধুনিগিরি? আরও সব অনেক কিছুই লেখা ছিল। তখন আমার মনে পড়ল, এই উকিল বন্ধু যিনি বাড়ি ভাড়া করে দিয়েছেন, তিনিই সেই চিঠি লিখেছিলেন। তিনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। তাকে আমি আগেভাগেই সব কথা জানিয়েছিলাম। তাঁর চিঠিতে ওকথা লেখা ছিল। আরও লেখা ছিল, যদি আমি প্রভুকন্যার প্রেমে আবদ্ধ হয়ে থাকি, তবে শীঘ্রই নিজের পরিচয় দিয়ে বিয়ে করলেই তো পারি। প্রতিদিন এরকম হাঁড়ি ঠেলার ভিতর কী কবিত্ব আছে, তা তিনি বুঝতে না পেরে আমাকে তিরস্কার করেছিলেন। তা আমি তখন প্রিয়কে বললাম, ওহো! মনে পড়েছে। আচ্ছা, তাতে আর কি লেখা ছিল বলো দেখি? প্রিয় সলজ্জ হাসি এসে বলল, যাও তো, বলব না। না, না, বলো, বলো। না, বলব না বলছি তো। অনেক পীড়াপিড়ি করেও বলাতে পারলাম না। শেষে বললাম, আমি তোমাকে যে ভালোবাসি, তা কি সেই চিঠি দেখেই তুমি জানতে পেরেছিলে? প্রিয় চোখ নিচু করে আঙুলে কাপড় জড়াতে জড়াতে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি তার গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন করলাম। বললাম, তোমার খুব অন্যায় তো। কি? পরের চিঠি পড়া? ও, তুমি বুঝি আমার পর? না, মানে তখনও তো বিয়ে হয়নি। আমি যে তোমাকে ভালোবাসি তাও তখন জানতে না। তা তখন আমি পর নই? ও, তাই বুঝি? তবে কি? দেখো, আমরা যখন জন্মেছিলাম তখনই তো বিধাতা আমাদের বিয়ে হবে তা ঠিক করে দিয়েছিলেন। প্রিয়ংবদাকে আবার চুম্বন করার জন্য হাত বাড়াবো, এমন সময় চাকর এসে খবর দিল, হুজুর, মালি ফুল এনেছে। বাইরে গিয়ে দেখলাম মালি প্রচুর পরিমাণে নানা রঙের ফুল এনেছে। সেই ফুলে
সেদিন রাতে আমাদের ফুলশয্যা হলো। এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মনের মুকুরের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।